আর এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ১৬ জনকে চিহ্নিত করা হয়েছে। আর এই ১৬ জনের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে চিঠি দিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এবার পিএইচডি এবং আইন নিয়ে পড়াশোনা, চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সম্প্রতি ৪৫ জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। কেউ পিএইচডি করছেন, কেউ বিএ এলএলবি পড়ছেন। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে ১৬ জনকে তারা চিহ্নিত করেছে। তাদের কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস জানিয়েছেন, ১৬ জন পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ সম্প্রদায় দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে পিএইচডি ও বিএ এলএলবির পড়ুয়ারা রয়েছেন। সংশ্লিষ্ট দুটি বিভাগ থেকে রিপোর্ট নেওয়া হয়েছে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে নানা জালিয়াতির অভিযোগ সামনে এসেছে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশের চাকরিরও অভিযোগ উঠেছে। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি, চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ৩ জনের বিরুদ্ধে। এ নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। চেয়েছে তথ্য। পাল্টা ওই ৩ জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে গবেষণা এবং আইন নিয়ে পড়াশোনা, সেটাও আবার কলকাতা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডির মতো পাঠ্যক্রমেও এই ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ভর্তির অভিযোগ উঠেছে, যা অবশ্য ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্টের অধীনে বিবেচনায় রয়েছে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ ১৮ বাংলা, কলকাতা। আপনাদের মনে আছে ডিসেম্বরের শেষে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে। আর সেখানে গিয়ে তার বিভিন্ন কর্মসূচি ছিল জনকল্যাণমূলক। সেই সন্দেশখালীর গ্রামীণ হাসপাতালের উন্নয়নের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছিলেন। হ্যাঁ, সেখানে প্রভূত উন্নতি হবে, উন্নয়ন হবে, যেমন কথা তেমন কাজ। তিনি পৌঁছে গিয়েছিলেন ৩০শে ডিসেম্বর। আর আজ মার্চ মাসের ১৯ তারিখ দাঁড়িয়ে প্রতিশ্রুতি পূরণ। ৩০ বেড থেকে বেড়ে ৬০ বেড করা হচ্ছে এই গ্রামীণ হাসপাতাল। সেদিন ৩০শে ডিসেম্বর ঠিক কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন একবার। আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে ৩০ বেডের, কিন্তু এরা অনেক দূরে থাকে। আমি ওটাকে ৬০ বেডের করে দিতে বলছি। যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে, অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে, যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয়। আপনাদের জানিয়ে রাখি, ৮ কোটি টাকা খরচ করে হাসপাতালের উন্নয়ন। গত ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছিলেন আপনাদেরকে শোনালাম। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের উন্নয়ন, ৩০ বেড বিশিষ্ট এই হাসপাতাল এবার বেড়ে হচ্ছে ৬০ বেডের। ৮ কোটি টাকা খরচ করে হাসপাতালের প্রভূত উন্নয়ন। ওই জায়গায় ৩০ বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে ৬০ বেড সেটা দিদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি। ৮ কোটি টাকা তিনি দিয়েছেন। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে এবং পরিকাঠামো কিছু পরিবর্তন। এটা নিয়ে সন্দেশখালীর মানুষ খুব খুশি যে দিদি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন এবং খুব কম সময়ে আমরা এইটা পেলাম, পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে। না, দিদি আমাদের জন্য, মায়েদের জন্য অনেক কিছু ভাবেন এবং অনেক আমাদের সহযোগিতা করেন। আর আমাদের এখন যে গ্রামে যে হসপিটালটা ভালো ছিল না, অপারেশন হতো না, কিন্তু এখন আমাদের দিদি যেমন টাকা দিয়ে আমাদেরকে মানে এখানে অপারেশনের ব্যবস্থা করেছেন বা সিজারের ব্যবস্থা করেছেন। এগুলো আমাদের এখানে ছিল না, যার জন্য আমাদের খুব অসুবিধা হতো, কিন্তু এখন আমরা খুব খুশি। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমাদের মাননীয় এমএলএ সাহেব, তারকে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তার মাধ্যমে জানতে পারলাম যে উনি এই সিজারিয়ান সেকশন এবং এই ৩০টা বেড নতুন করে হসপিটাল বিল্ডিংয়ের জন্য
যে 8 কোটি টাকা তিনি অনুমোদন করেছেন। আমাদের সন্দেশখালীবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি শুধুমাত্র কথা দেন না, তিনি কথা দিলে কথা রাখেন। সন্দেশখালীর কথা বলছিলাম, আর এই সন্দেশখালীর কথা বললে একজনের নাম বলতেই হয়, তা হলেন শেখ শাহজাহান। এই শেখ শাহজাহান স্বমহিমায় জেলে বসেই হুমকি সন্দেশখালীর বেতাজ বাদশাহ। সরবেরিয়ার জমি দখল করে মার্কেট শাহজাহানের, মন্ডল পরিবারের জমিতে মার্কেট তৈরির অভিযোগ। শাহজাহান গ্রেফতারির পর ইডি সিবিআই এ মন্ডল পরিবার, আর মন্ডল পরিবারকে জেলে বসেই হুমকির অভিযোগ। ঠিক কি অভিযোগ, কি করছেন শেখ শাহজাহান, জেলে বসেই কি হুমকি আসছে, শুনবো আগে। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চের থেকে মফিজুল মোল্লা এলো, তাহলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, বাড়ি ঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, সব তোদের বাড়ি ছাড়া করবো। ওই ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সবকিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক, আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপম এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। অনুপম, যেই অভিযোগ আমরা শুনলাম, একজনের মারফত শেখ শাহজাহান এই ফোনটা করেছিলেন, অবশ্যই তার বক্তব্য আমাদের দর্শকদের শোনাবো, কিন্তু এই যেভাবে হুমকি হুঁশিয়ারি আসছে, পুলিশে নিশ্চয়ই রেজিস্টার করেছেন, তারা অভিযোগ জানিয়েছেন, কোনো স্টেপ কি নেওয়া হচ্ছে? না দেখো, এখনো পর্যন্ত কোন রকম স্টেপ কিন্তু নেওয়া হয়নি। এবং এই যে মন্ডল পরিবারের তরফ থেকে কিন্তু ইডির কাছেও কিন্তু গতকাল কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এই মর্মে, যে ফোন মারফত মফিজুল মোল্লা নামে এক ব্যক্তি, যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এবং শেখ শাহজাহানের যে মাছের আড়ত সেখানে সে কাজ করে, সেই মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান জেলের ভেতর থেকেই ফোন করে এই মন্ডল পরিবারের রবিন মন্ডলকে ফোনে হুমকি দেয় এবং তাকে বলা হয়, এমনটাই বলা হয় যে এই যে শেখ শাহজাহান যে মার্কেটটা নিয়ে বিতর্ক হয়েছে 2024 সালের 7ই মার্চ থেকে, আমরা খবরটাও করেছিলাম যে এই মন্ডল পরিবারের জমি দখল করে শেখ শাহজাহান জমি মার্কেট বানিয়েছে। সেই শাহজাহানের মার্কেটটাকে নিয়ে এই মন্ডল পরিবার ইডির দপ্তরে যাচ্ছে, সিবিআই দপ্তরে যাচ্ছে, এইটা যেন তারা না যায়, বেশি বাড়াবাড়ি করলে তাদের বাড়ি ভাঙচুর করা হবে, তাদেরকে মানে যারা ভুক্তভোগী তারা যখন আধিকারিকদের কাছে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, সে খবর শাহজাহান পেয়ে যাচ্ছে এবং তারপর হুমকি হুঁশিয়ারি আসছে। এই যে বললাম, এর মধ্যে একজন মধ্যস্থতা করছেন, আসলে যার মাধ্যমে ফোন এসেছিল, এই যে মফিজুল, তার সঙ্গেও যোগাযোগ করেছিলাম আমরা, তার কি রিয়াকশন শুনুন। একদম ভুল কথা, আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি। এবার একটা অন্য ছবি দেখাই। বিধানসভার আঁচ গিয়ে পড়ল রাজপথে। বারুইপুরের সম্মুখ সমরে তৃণমূল বিজেপির বারুইপুর অভিযান, আর তাতে ব্যাপক উত্তেজনা। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নেতৃত্বে জমায়েত মিছিল বিজেপির। শুভেন্দুদের গো ব্যাক স্লোগান তৃণমূলের। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানো হলো, শুভেন্দু অধিকারীর গাড়িতে লাঠি পেটার অভিযোগ উঠল। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান, উত্তপ্ত রাজপথ। যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাবেন। শুভেন্দু অধিকারীর আজকের এই অভিযান, আর তারপর আবারও অভিযানের ডাক, আবারও আন্দোলনের ডাক। 27শে মার্চ এসপি অফিস অভিযানের ডাক বিরোধী দলনেতার। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ তৃণমূলে। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। দু জায়গায় আমার বক্তব্য
ছিল মাঠে আর এসপি অফিসের সামনে। ওই বক্তব্যটা তোলা থাকলো 27 তারিখে আমি ওখানে দেব। 500-600 লোকের বেশি ওদের লোক হয়নি। আমাদের তৃণমূল কংগ্রেসের 10,000 লোকের জমায়েত দেখে ওরা ভয় পেয়ে গেছে, তাই জন্য তড়িঘড়ি শুভেন্দু অধিকারী তার দলবলকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছে এবং কর্মসূচি ক্যান্সেল করেছে। যদি কোনো সাংবাদিকের ভিডিও ফুটেজে দেখাতে পারে যে তার গাড়িতে কোনো হামলা হয়েছে কিংবা ঢিলছোড়া হয়েছে, তাহলে আমরা তাহলে মাথা পেতে নেবো। আগামীকাল আমাদের কর্মসূচি আমাদের থাকবে। ওরা তো এই রাস্তার মধ্যে গেছে, তাই রাস্তাটাকে অপবিত্র করেছে, তাকে ধুয়ে দিতে হবে।